রামিসা ইজ আ নেম, এরকম অসংখ্য নাম আমরা জানি যেখানে এই আলোচনাগুলো এসছে যে ইটস ইজ নট অনলি স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্স এর পেছনে বাবা বলেছেন যে একটি নাম আছে, একটি পরিবার আছে, একটি দেশ আছে, একটি সোসাইটি আছে। আমরা সিজনড হয়ে গেছি, আমরা সিজনড হয়ে যে নামগুলো বলছি, স্ট্যাটিস্টিক্স নিয়ে গেছি, কিন্তু যখন এটা আমার সন্তানের উপর আসবে তখন আমি কথা বলবো, এর আগে আমরা কথাগুলো বলি না। এটা একটা সমস্যা হয়ে গেছে আমাদের সোসাইটিতে। তো আজকে আমরা যে প্রবলেমটা আইডেন্টিফাই করেছি, প্রবলেমটা একদিনে প্রথিত হয় সোসাইটিতে, এবং আমরা এটা ফিল করেছি যে প্রবলেমগুলোর অনেকগুলো কারণ আছে। যদি আমরা প্রবলেমস খুঁজে বের করতে পারি, সলিউশন কিন্তু হাফ হয়ে যায়। এটা আমরা ছোটবেলা থেকে শিখেছি যে আইডেন্টিফাইং অফ দ্য প্রবলেমস ইজ দ্য হাফ অফ দ্য সলিউশনস। আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে আমার নিজের ভেতরে। প্রশ্ন উঠেছে, হু ইজ গোয়িং টু রিং দ্য বেল? এই হুইসেল ব্লোয়ারটা কি হবে? আই থিঙ্ক ইটস অল অফ আস। আমরা এখানে যারা বসে আছি, কথা বলছি, পেছনে দাঁড়িয়ে আছেন, সামনে আমাদের জার্নালিস্টরা দাঁড়িয়ে আছেন, ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে আছেন, অল অফ আস, আমাদের প্রত্যেককে আমরা যদি আমাদের স্ব স্ব জায়গা থেকে বেলটাকে রিং না করি, কোনোভাবে এটা সম্ভব না। ধরুন, অসংখ্য আইন আছে, নিপুণ অনেকগুলো আইনের কথা বলেছেন আমাদের অনারেবল মেম্বার পার্লামেন্ট। আমরা যারা লিগ্যাল প্র্যাকটিশনার আছি, দীর্ঘদিন ধরে কাজ করেছি, আমরা জানি যে কত যে আইন আছে, কিন্তু ওই যত আইন তত আইনের ফাঁকফোকর থাকে এখানে। আমার রাসনাপা যেটা বলেছেন যে যখন একজন জাজকে একটা জাজমেন্ট লিখতে হয়, তখন কিন্তু গিয়ে তাকে অনেকগুলো স্টেজ পার করে আসতে হয়। তো প্রত্যেকটা স্টেজে যখন বিয়ন্ড রিজনেবল ডাউট না আসে, তখন কিন্তু আমরা ওইটাকে কনভিকশনের দিকে নিতে পারে না কোনো জাজ, কিছু করার থাকে না তার। আবার দেখা যায় যে কনভিকশনের রেট কিন্তু লোয়ার জুডিশিয়ারিতে হাই, যখন এটা এপিলে চলে যায় তখন এটা একদমই খুবই নমিনালে চলে আসে। ওয়াই দিস? আপিলের যে প্রক্রিয়া আছে, আমাদের দীর্ঘসূত্রিতা, আইনের যে দীর্ঘসূত্রিতা, এটা অনেক বড় একটা ল্যাকিংস আমাদের সোসাইটিতে। আমরা জানি, আমরা এখনো ব্রিটিশ আমলের ল নিয়ে কথা বলি, কাজ করি, সামটাইমস আমরা অ্যামেন্ডমেন্টস নিয়ে আসি, কিন্তু আমার মনে হয় যেটা অপ্রতুল। এই অ্যামেন্ডমেন্টগুলো আরো যেহেতু সমাজ পরিবর্তিত হচ্ছে, অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে, অপরাধের গ্র্যাভিটি পরিবর্তিত হচ্ছে, ইন্টেন্স পর্যায়ে চলে যাচ্ছে, আমাদেরকে আমাদের সেটার সাথে তুলনামূলকভাবে লতে চেঞ্জগুলো আমাদের সেরকম করে আনা উচিত বলে আমি মনে করি। তো এই অ্যাপিল লেভেলে গিয়ে যখন এই যে একটি প্রশ্ন বারবার আসে যে কেন মামলার রায়গুলো আসে না, আপিলে যাওয়ার পরে একটি পেপার বুক তৈরি থেকে শুরু করে আপিল শুনানি হতে মোরলেস 7 to 10 ইয়ার্স লেগে যায়। একটা পেপার বুক তৈরির যে প্রক্রিয়াটা আইনে করে দেয়া আছে, এই প্রক্রিয়ার বাইরে গিয়ে তো কেউ করতে পারবে না। সো আমাদের এগুলোকে সলিউশনের দিকে আসতে হবে। এক একটা মন্ত্রণালয় আছে, এক একটা কাজ আছে। আমি দো আই এম আ লয়ার, আমি এখন একটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়েছি যে মন্ত্রণালয় বাংলাদেশের মোর দেন 82% পপুলেশন নিয়ে কাজ করে, যার অধিকাংশই নারী এবং শিশু। এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশের শাখা প্রশাখার মতো বিস্তৃত। এমন কোনো মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্ট নেই যেখানে এটা কানেক্টেড না। বাট এই মন্ত্রণালয়ের যেটা উজ্জ্বল চাচা বললেন যে উনি একটি প্রজেক্টের একটি ডকুমেন্টারি তৈরি করতে গিয়ে উনি দেখেছেন যে কতগুলো সেক্টর আছে কাজ করার, বাট দ্য ল্যাক অফ কোঅর্ডিনেশন, এইটার অ্যামাউন্টটা তারও অনেক বেশি। যেটা আজকে আমরা 3 মাস ধরে মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে দেখছি যে এত অধিদপ্তর, এত সংস্থা। আপনারা শুনে অবাক হবেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মোর দেন 72,000 স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাফিলিয়েটেড আছে। মোর দেন 72,000, ইটস নট 7,000। সো যদি একটি দেশে 72,000 স্বেচ্ছাসেবী সংগঠন যে কোনো কাজই করুক না কেন, এটি মন্ত্রণালয় এফিলিয়েটেড থাকে, সে বাংলাদেশের সরকারেরই কাজ করে কোনো কিছু থাকার কথা না, তাই না? সো উই আর ওভারলোডেড উইথ লটস অফ ওয়ার্কস, যেগুলো আসলেই কোনো কাজ না। তো আমরা যদি একটি আমূল পরিবর্তন আনতে চাই, ফার্স্ট অফ অল আমি খুব বেশি আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে আমাদের মেসেজ ক্যারি আউট করতে হবে। আমরা যারা এখানে বসেছি, আমরা যদি মনে করি যে উই আর এবল টু চেঞ্জ দ্য সোসাইটি, আমাকে এটা কাজ করতে হবে। সরকার ডাজন্ট মিন আমি বা উনি বা উনি, সরকার মিনস উই অল অফ আস। কারণ আমরা যেই এক্সিকিউশন যখন যাচ্ছি, এক্সিকিউশনটা কার হাতে ছাড়ছি? মানুষের হাতেই তো। একজন রেপিস্ট, সে কি আমাদের সন্তান না? একজন রেপিস্ট, সে কি আমার ভাই না? সে কি আমার বাবা না, আমার চাচা না? সো এই যে রেপিস্ট যে তৈরি হলো,
এই প্রসেসটা কি? সে তো জন্মগতভাবে রেপিস্ট ছিল না। সো আমার যখন সোসাইটি থেকে আমি একজন রেপিস্টকে আমি আইডেন্টিফাই করছি, আমার ফ্যামিলিকে আইডেন্টিফাই করা উচিত যে কে এটাকে পেট্রন করলো, দেখেও না দেখলো। সো আমি যদি এখন অনেক দ্য দ্য ইন্টেন্স ল, যেটা ক্যাপিটাল পানিশমেন্ট আমরা বলি, মৃত্যুদণ্ড রেপিস্টদের জন্য আছে তো বাংলাদেশে, কমে গেছে রেপ? কমেনি তো। কেন কমেনি? না কমার রিজনটা হচ্ছে যে আমরা যখন এখন আমার 18-র নিচের সন্তানটি হঠাৎ করে অনেক কাঁচা টাকা হাতে নিয়ে এসে আমার বাবা মাকে দিয়ে বলছে গ্রামে যে তুমি বাড়িটা টিনের চাল আছে, এখন একটি ছাদ বানাও, আমি খুশি হয়ে সে টাকাটা নিচ্ছি, কিন্তু আমি বাবার ছেলেটাকে কোয়েশ্চেন করছি না ফ্রম হোয়াই ডিড ইউ গেট দিস মানি। এই প্রশ্ন কিন্তু আমরা করি না। কারণ হচ্ছে, এই কথাটা আমি এই কারণে বললাম, আমার যে এলাকা আছে সেখানে প্রচুর ইমো হ্যাকিং এবং ইয়াবা, এটার কারণে আমরা খুব সাফার করছি এবং আমরা চেষ্টা করছি এটাকে হাতের নাগালে নিয়ে আসার জন্য। তো ইমো হ্যাকিং এমন একটা জিনিস যেটা, যারা ইমো হ্যাকিংটা করে তারা একটি মোবাইলের ভেতরে 4টা-5টা লেয়ার তৈরি করে, 4টা-5টা মোবাইল তৈরি করতে পারে। তারা এত ইন্টেলিজেন্ট যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন যে হ্যাকিং যখন তারা করছে, অনলাইন জুয়া যখন তারা খেলছে, তারা একটা মোবাইলে এতগুলো লেয়ার করছে যে ধরা যায় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধরতে গিয়ে ফেল হয়ে চলে আসে। তো এখন যখন আমার সন্তান যে রেপ করছে, যাকে আজকে রামিসা মারা গেছে, রামিসার যেই বর্ণনা দেয়া হয়েছে তার মৃত্যুর, এই বর্ণনা শুনে আমরা যদি এখনো বসে থাকি তাহলে আমরা মানুষের কাতারে পড়ি না। কিন্তু রামিসাকে যে রেপ করলো সেও তো কারো না কারো সন্তান। তার সেই রেপিস্টের বাড়ি হচ্ছে নাটোরে, আমাদের গুরুদাসপুর একটি এলাকা আছে, সেখানে তার বাড়ি। তার বাবা মা কিন্তু বলেছে যে আমি আমার সন্তানের বিচার চাই, তাকে আপনার বিচারের আওতায় নিয়ে আসুন। কিন্তু এই বাবা মা যদি এখন বিচার না চেয়ে, যখন সেই ছেলেটা ছিল মাদকাসক্ত, তখন থেকে যদি তার প্রতি নজরটা দিত, তাহলে হয়তো আজকে রামিসাও হতো না, আজকে রেপিস্টের জন্ম হতো না। বাট শুরু থেকে তো আমি একজন নারী, শুরু থেকে তো আমি একজন সন্তান, আমি একজন লয়ার বাই প্রফেশন। সো আমি যখন এগুলো দেখেছি, আমার সব সময় মনে হয়েছে যে 5 বছর বয়স পর্যন্ত একটি সন্তানের যখন মানসিকতা তৈরি হয়, এই 5 বছর বয়সে যদি আমি তাকে যেটা দেব, যে পাইলিংটা আমি করব, এটা তার ফিউচারটাকে কিন্তু নোট করবে যে সে ভবিষ্যতে গিয়ে কি হবে। সো এই দায়িত্বটা তো কিন্তু সরকারের না, এটা আমার ফ্যামিলির। আমি বহু প্যারেন্টসকে দেখেছি তারা একেবারে উদাসীন এখন। আপনারা দেখবেন যে আমরা যখন ছিলাম, ছোট ছিলাম, আমরা আমাদের দাদা দাদির কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আমাদের সন্তানরা কিন্তু তাদের নিজের রুমটা পছন্দ করে, বিকজ তাদের আইসোলেশনটা পছন্দ, প্রিভেসিটা পছন্দ। কিন্তু দাদা দাদির সাথে রাতে ঘুমাতে গেলে রাতে যে গল্পটা হয়, যে নৈতিক শিক্ষাটা আমরা পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প আমরা শুনেছি, তাদের জীবন নিয়ে সব গল্প আমরা শুনেছি। আমরা অনেক বিভিন্ন ধর্ম থেকে, ধর্মগ্রন্থ থেকে যে গল্পগুলো দাদা দাদিরা করতেন আমাদেরকে, এগুলো শুনে শুনে কিন্তু আমরা বড় হয়েছি। নৈতিক শিক্ষাটা কিন্তু স্কুলে দেওয়া হয়েছে। সে কি জয়েন্ট ফ্যামিলিতে যে অ্যাটাচমেন্টটা সন্তানদের প্রতি থাকে, বাচ্চাদের প্রতি থাকে, বিভিন্ন শেয়ারিংটা থাকে, এগুলো কিন্তু এখন আমরা থেকে আমিতে চলে এসেছি। এই আমিটা আমার এখন এমন হয়ে যায় যে সন্তানটা নিজের ঘর, নিজের ডিভাইসটা যেটা আছে এবং টেলিভিশন, এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। আমি বলছি না যে আমরা ডিভাইস সন্তানদের হাতে দেব না। আপনি কিভাবে এই মডার্ন টেকনোলজি থেকে তাদেরকে দূরে সরাবেন কি করে? এটা তো সোসাইটির চেঞ্জ। যখন টেলিভিশন এসছে তখন হয়তো আমার দাদা দাদি আমাদের বাবা মাকে বলেছে যে বাচ্চাদেরকে টেলিভিশন থেকে দূরে রাখো, তারা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। দেশ বাড়ছে, দুনিয়া বাড়ছে, বাচ্চারা এটার সাথে অ্যাটাচড হবেই। কিন্তু আমরা যদি বাবা মা হিসেবে এদের মনিটরিংটা না করতে পারি ঠিকঠাক মতো, আমার পক্ষে কোনো অ্যাডাল্ট রেপিস্টকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব না, যদি আমার মানসিকতা, যেটা নাহিন আপা যেটা বললেন কিছুক্ষণ আগে একটা ভিডিওর কথা, আমি নাকি টেক্সট করে বললাম সেন্ড মি দ্য ভিডিও, আই ডিডন্ট সি ইট, এবং আমি যেটা দেখার পরে আমি ইমিডিয়েটলি আমার মন্ত্রণালয়ে ওখানে এটা পাঠিয়ে দিয়ে বলেছি লুক এট দ্য প্লেস, এটা কোথায় এটা আছে, এই বাচ্চাগুলো কারা, এদেরকে আমাদের শিশু স্বর্গ আছে, আমি বলছি আমাদের দুটো মন্ত্রণালয়ে কি কি কাজ করা হয়, সেখানে তাদেরকে নিয়ে আসেন, প্যারেন্টসদেরকে অ্যাকাউন্টেবল করেন এবং অবশ্যই লিগ্যাল এইডের মাধ্যমে এটা আইডেন্টিফাই করেন যে এই বাচ্চা 6টা-7টা বাচ্চা এরা কারা যে কাজটি করছে। আমার কথা হচ্ছে যে এটা তো না হলে ভিডিও হয়েছে জন্য আমার চোখে এসছে, যে প্যারেন্টস ঘরে আছে তারা কি করছে। আপনারা কি বুঝতে পারছেন না যে আপনারা আপনার ফ্যামিলির জন্য না, সোসাইটির জন্য, দেশের জন্য আপনারা কিন্তু সম্পদ না, বোঝা তৈরি করছেন, যেটা আলটিমেটলি কিন্তু আমাদের সবাইকে নিয়ে দেশটাকে নস্যাৎ করে দিবে। উই হ্যাভ লটস অফ লিগ্যাল প্রভিশনস যেখানে আমরা শাস্তির আওতায় নিয়ে আসতে পারি। আমরা এটাও মনে করতে পারি যে হ্যাঁ, আমাদের এক্সিকিউশন লেভেলে গিয়ে যে দীর্ঘসূত্রিতা আছে, এই দীর্ঘসূত্রিতাকে মিটিগেট করার জন্য আমরা চেঞ্জেস নিয়ে আসব, আইন তৈরি করব, আইনকে আরো সহজ কি করে সেটা তৈরি করব। বাট এর এক্সিকিউশন যখন করতে যাব,
যাদেরকে দিয়ে এক্সিকিউট করাবো তারা যদি মানুষ নয় তখন কিভাবে হবে এটা? উইটনেস প্রোটেকশন নিয়ে রশনাপা বলেছেন, ডেফিনেটলি উইটনেস গুলো যে হস্টাইল হয়ে যাচ্ছে, কিভাবে? আমাদের সোসাইটির চাপে হস্টাইল হচ্ছে, আমরা তাদেরকে হস্টাইল করছি। সো আমাদের সবার আগে মানুষ তৈরি করতে হবে সত্যিকার অর্থে, যেটা আমরা বলি, যদি আমরা মানুষ তৈরি করতে না পারি বাংলাদেশকে কিন্তু আমরা আমরা যত ডেভেলপমেন্ট নিয়ে আসি না কেন কোনোটাই সাস্টেইনেবল হবে না, নেভার। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় মিলিয়ে শিশু এবং নারীদের সুরক্ষার জন্য যত ধরনের কাজ করার প্রয়োজন সবকিছু আছে। কি নেই? মেসেজিং নেই, ইনফরমেশন নেই, পাবলিক অ্যাওয়ারনেস নেই। অনেক শিশু জানে না তাদের এই যে আমরা যেই অনলাইন যে কল সিস্টেমের যে কথাটা বলছি, 1098 1098 যেই 1098 যেই কল সেন্টারের কথাটা বলছি, কতজন বাচ্চা এটা জানে, কতজন নারী এটা জানে? এবং এই 1098-এ শুধু কিন্তু যে আপনি তথ্য নিচ্ছেন এবং সমস্যার থানায় পাঠিয়ে দিচ্ছেন বিষয় সেটা না, কাউন্সেলিং করছে প্রতিনিয়ত। কাউন্সেলিং এর মাধ্যমে একটি বাচ্চাকে কিন্তু বা একটি নারীকে কিন্তু সেখান থেকে তাকে সুইসাইডাল অ্যাটেম্প্ট থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে, বাট কল ড্রপ হচ্ছে কত। এখানে কিন্তু সিস্টেম লস হচ্ছে, কারণ আমার এত বেশি কল আসছে আমি কিন্তু প্রোটেকশনটা দিতে পারছি না। সো প্রতিটা সিস্টেম আছে আমাদের, কিন্তু সিস্টেমকে প্রপারলি ইমপ্লিমেন্ট করার জন্য আমার টুলস নেই। আমার দেশে বেকার দিয়ে ভরা। আপনি দেখবেন যে যতগুলো আপনি মন্ত্রণালয় আছে, আপনি গিয়ে দেখবেন যে শূন্য পদ শূন্য পদ শূন্য পদ, রিক্রুটমেন্ট নেই। ওয়াই? এই পদগুলোকে কেন আপনি রিক্রুট করতে পারছেন না? বেকার সমস্যা, তাহলে আমাদের বেকারগুলো কোথায় যাচ্ছে? প্রতিটা সেক্টরে কোঅর্ডিনেশনের অভাব। আমরা যারা সরকারে আছি, আমি জানি না বিগত সরকারের কি করেছে, তার আগের সরকার কি করেছে, দোষারোপ করতে গেলে আমাদেরকে নিজেদের গায়েই করতে হয়। কিন্তু এই 3 মাসে আমরা যারা ক্যাবিনেটে আছি, আমাদের শুক্র শনি নেই। আমাদের ফ্যামিলি মেম্বার্সরা মাঝে মাঝে মনে করিয়ে দেন যে বিগত 2টা কিন্তু শুক্র শনি পার হয়ে গেছে। আমার মেয়ে বলে ইউ আর বিয়ন্ড রিচেবল নাও। সো আমরা কাজ করার চেষ্টা করছি। কাজ করার চেষ্টার জায়গাটা মেইন হচ্ছে আগে প্রবলেমগুলো আইডেন্টিফাই করে। এখানে যে যতগুলো কথা বলা হয়েছে, আমি জানি না রফিক ভাই এটা কোনো মাইনার্স তৈরি করেছেন কিনা। ডু ইট প্লিজ, ডু ইট। এবং এখানে রাশনাপার একটা প্রপোজাল আমার ভীষণ পছন্দ হয়েছে, যে আমাদের পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট ছাড়া, সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা ছাড়া কোনোভাবে আমরা এই প্রবলেমগুলোকে সলিউশন করতে পারবো না। এবং আমরা প্রাইভেট সেক্টরকে এখানে নিয়ে আসতে পারি। আমরা যেমন সিগারেট বিক্রি করে আর নিচে লিখে রাখি কি, ইনজুরিয়াস ফর হেলথ, করছি তো, সিগারেট তো বিক্রি করছি। আমরা যখন স্যানিটারি ন্যাপকিন বিক্রি করছি, আমরা টিস্যু পেপার বিক্রি করছি, পানির বোতলের গায়ে যদি আমরা অ্যাওয়ারনেস রিলেটেড আমরা বিভিন্ন বার্তা দিতে পারি, আমরা সেটা আমাদের কাজে লাগানো খুব জরুরি বলে আমি মনে করি। মন্ত্রণালয় থেকে কি করছে এটা যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি বলবো যে ইতিমধ্যে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি থেকে যে ম্যাক্সিমাম কাজগুলো করা হয়, ম্যাক্সিমাম হচ্ছে আপনার অ্যালাউন্স ডিপেন্ডেন্ট, যে আমরা ভাতা প্রদান করি বিভিন্ন পিছিয়ে পড়া সেক্টরকে। এটা এতদিন পর্যন্ত চলে এসছে, কিন্তু বর্তমানে যেটা করা হচ্ছে যে শুধুমাত্র ভাতা প্রদান করে এটা বসে থাকা না, যাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে তাদেরকে ট্রেনিং দেওয়া। এটা আছে, প্রোগ্রাম আছে, কিন্তু প্রোগ্রামের কার্যকারিতা একেবারেই খুব জিরো লেভেলে ছিল। এদেরকে ট্রেনিং দেওয়া, নারী হোক পুরুষ হোক সকলকে, যারা যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে ট্রেনিং দেওয়া, এবং ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা যেন তাদের স্কিলটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, সে সেক্টর তৈরি করা এবং তাদের তৈরি প্রোডাক্টটাকে মার্কেটিং করার ব্যবস্থা করা, চেইন আকারে চলছে। সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে রিসেন্টলি আমরা একটা কাজ হাতে নিয়েছি, যেটা হচ্ছে যে এই রামিসার ঘটনাটা ঘটার বেশ কিছু আগে, 1 মাস আগে ঘটনাটা নেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে লিগেল এইড, আইন মন্ত্রণালয় থেকে লিগেল এইডের একটা সেক্টর খোলা হয়েছে, যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা আর্থিক সচ্ছলতার অভাবে লিগেল এইডটাকে নিতে পারছে না, লিগেল এইড সেক্টর তাদেরকে এটা প্রোভাইড করবে আইন মন্ত্রণালয়ের অধীনে। সো আমরা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং লিগেল এইড আইন মন্ত্রণালয় থেকে একসাথে করার, এটা অলরেডি আমাদের একটা 2টো মিটিং হয়েও গেছে, যে বাংলাদেশের সকল ডিভিশনে সকল জেলা পর্যায়ে আমরা যে আমাদের কি কি আইন আছে, এই আইন কোন কোন আইনের শেল্টারটা আমাদের মানুষ আমাদের নাগরিকরা নিতে পারে, এটা অনেকে জানে না। আইনগুলো এত বেশি কঠিন, আমরা ইন্টারপ্রেট করতে গেলে আমরা লয়ার্সরাই পাগল হয়ে যাই। সেখানে সাধারণ মানুষের বোধগম্য করে তাদের কাছে আইনগুলো নিয়ে যাওয়া, যে তুমি নির্যাতিত হচ্ছ, তোমাকে আমরা ভিকটিম বলছি, বাট ইউ আর দ্য পারসন হু নিডস টু ব্লো দ্য হুইসেল ফার্স্ট, এবং সেই প্রোটেকশন আমরা তোমাদেরকে দেব। এটা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি এবং আইন মন্ত্রণালয় একসাথে আমরা এই প্রোগ্রামটা চালু করছি,
যেটা মেইন কাজ হচ্ছে যে তোমার জন্য কোন আইনটি আছে, তুমি এই আইনের শেল্টারটা নাও এবং তুমি এগিয়ে আসো, তুমি এগিয়ে এসে আমাদেরকে সহযোগিতা করো, আমরা যেন ক্রিমিনালকে তার যোগ্য পানিশমেন্টটুকু দিতে পারি। শুধু এটাই না, তাদের জন্য আইনি সহায়তাটাকে আরো অনেক বেশি সহজ করার জন্য, একেবারেই ফ্রি অফ কস্ট করার জন্য যা যা করার প্রয়োজন সেটাও সেখানে করা হবে।